where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। আজকের ক্লাস 11-এর ভূগোল বিষয়ের অনলাইন টেলিক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা সরকার, নিবেদিতা গার্লস হাই স্কুলের ভূগোল বিষয়ের সহশিক্ষিকা। আমার লাস্ট ক্লাসে আমি তোমাদের ক্লাস 11-এর চতুর্থ অধ্যায় বাড়িমণ্ডল শুরু করেছিলাম। তার প্রথম সাব ইউনিট অর্থাৎ মহাদেশের তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি সেকেন্ড এবং থার্ড ইউনিট অর্থাৎ সমুদ্র তলদেশের সঞ্চয় এবং সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আজকে প্রথম আলোচনায় সমুদ্র তলদেশের সঞ্চয় বা অবক্ষেপ। তাহলে এই অবক্ষেপ বিষয়টা কি? অবক্ষেপ হলো আমাদের যে মহাদেশীয় ভূপ্রকৃতি আছে সেই ভূত্বক বিভিন্ন ধরনের শিলা দিয়ে গঠিত হচ্ছে। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। সেই শিলাগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, সূর্যের তাপ, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের দ্বারা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সেই ক্ষয়জাত পদার্থগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হয়ে সমুদ্রের তলদেশে এসে সঞ্চিত হচ্ছে। এছাড়াও সমুদ্রে যে সকল উদ্ভিদ রয়েছে, জীব রয়েছে, তাদেরও দেহাবশেষ সেখানে সঞ্চিত হচ্ছে। আমাদের সমুদ্রের তলদেশে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেই আগ্নেয়গিরিগুলো থেকে যে অগ্ন্যুৎপাত হচ্ছে, সেই অগ্ন্যুৎপাতের ফলেও যে লাভা বা ম্যাগমা সৃষ্টি হচ্ছে, সেই পদার্থগুলোও কিন্তু ওই তলদেশে সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হয়ে একটা অবক্ষেপ সৃষ্টি হচ্ছে। এই সঞ্চয়জাত পদার্থগুলোকে বলা হচ্ছে অবক্ষেপ। ঠিক আছে, এবারে এই অবক্ষেপের কারণ কি কি কারণে সমুদ্রের তলদেশে অবক্ষেপ সৃষ্টি হচ্ছে? প্রথম কারণ স্থলজাত যে পদার্থগুলো রয়েছে, স্থলজাত পদার্থের সঞ্চয়। যে স্থলজাত পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে চলে আসছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা আসছে এবং প্রাকৃতিক যেটা নিয়ম যে উঁচু স্থান থেকে সবসময় নিচু স্থানের দিকে পদার্থ পরিবাহিত হবে, সেই নিয়ম অনুসারে যেহেতু সমুদ্র তলদেশ হচ্ছে সব থেকে নিচু অংশ, সেই জন্য সেখানে এসে সঞ্চিত হচ্ছে। জীবজগৎ, যে জীবজগৎ সমুদ্রে রয়েছে, উদ্ভিদ বা প্রাণী, তাদের মৃত্যুর পর, তারা মারা যাওয়ার পর তাদের দেহাবশেষগুলো সমুদ্রের তলদেশে সঞ্চিত হচ্ছে। মহাজাগতিক পদার্থ, উল্কা বা ধূমকেতু, তার যে ধূলিকণা, সেই ধূলিকণাগুলো হচ্ছে এসে এখানে মহাসাগরের তলদেশে সঞ্চিত হচ্ছে এবং অবক্ষেপ গঠন করছে। হিমশৈল, হিমবাহ আমরা জানি যে ক্ষয় করে এবং সেই ক্ষয়জাত পদার্থ নুড়ি, কাকর, সেগুলো সে তার নিজের সঙ্গে বহন করে নিয়ে আসে এবং যখন সেই হিমবাহের অংশবিশেষ সমুদ্রে আসে এবং সমুদ্রে এসে উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায়, তখন সেই হিমবাহের মধ্যে যে নুড়ি, কাকরগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় এবং সমুদ্রের তলদেশে অবক্ষেপ সৃষ্টি করে। আগ্নেয় পদার্থ,
আগ্নেয় পদার্থ যে আগ্নেয়গিরিগুলো সমুদ্রে রয়েছে সেগুলো থেকে যেমন তেমনই ত্বকের উপরে ভূপৃষ্ঠের উপরে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেই আগ্নেয়গিরিগুলো থেকেও যে অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাতের সময় যে ছাই ভস্ম বা ধূলিকণা সৃষ্টি হচ্ছে সেগুলো বিভিন্নভাবে হচ্ছে সমুদ্রের তলদেশে সঞ্চিত হচ্ছে এবং সমুদ্রের তলদেশে অবক্ষেপ সৃষ্টি করছে। এছাড়াও মানুষের কার্যাবলীর দ্বারা আমরা যে বিভিন্ন শিল্প কলকারখানার যে বর্জ্য পদার্থ বা আমাদের দৈনন্দিন জীবনে যে বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে আমরা গিয়ে সমুদ্রের তলদেশে জমা করছি। এইভাবে বিভিন্ন কারণে সমুদ্রের তলদেশে যে সঞ্চয়ের সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে সমুদ্রের অবক্ষেপ। সমুদ্রের অবক্ষেপ সম্পর্কে যে সমুদ্র বিজ্ঞানীরা প্রথম কাজ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ক্যাপ্টেন ফিপস এবং জন মারে, স্যার জন মারে। এরা হচ্ছে পথিকৃৎ এই অবক্ষেপের বিষয়ে সমুদ্র তলদেশে। এবারে এই যে অবক্ষেপ সৃষ্টি হলো সেই অবক্ষেপের শ্রেণীবিভাগ করা হয়। শ্রেণীবিভাগ করেন প্রথম স্যার জন মারে 1891 সালে। 1891 সালে প্রথম অবক্ষেপের শ্রেণীবিভাগ করা হয়। তিনি অবক্ষেপের শ্রেণীবিভাগ করেন দুটো ভিত্তিতে। প্রথম ভিত্তি হচ্ছে উৎপত্তি অনুসারে এবং দ্বিতীয় ভিত্তি হচ্ছে অবস্থান অনুসারে। উৎপত্তি অনুসারে অর্থাৎ যে অবক্ষেপগুলো সৃষ্টি হচ্ছে সেই অবক্ষেপগুলো কোথা থেকে এসেছে, তার সোর্সটা কি, তার ভিত্তিতে ভাগ করা হয়েছে। এবং অবস্থান অনুসারে অর্থাৎ যে সামুদ্রিক অবক্ষেপটা জমা হলো সেটা সমুদ্রের ঠিক কোন জায়গায় জমা হচ্ছে তার ভিত্তিতে একটা ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা উৎপত্তি অনুসারে ভাগগুলো দেখব। উৎপত্তি অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মহাজাগতিক পদার্থ আর একটা হচ্ছে পার্থিব। মহাজাগতিক হচ্ছে কোনগুলো, যেমন উল্কা, ধূলিকণা, উল্কা থেকে যে ধূলিকণাগুলো সৃষ্টি হচ্ছে বা ধূমকেতু থেকে যে ধূলিকণাগুলো সৃষ্টি হচ্ছে সেই ধূলিকণাগুলো যখন সমুদ্রের তলদেশে এসে জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মহাজাগতিক পদার্থ। এগুলো মেনলি কালো বা বাদামি রঙের হয় আর এগুলো হচ্ছে ম্যাগনেটাইট অক্সাইড দিয়ে তৈরি হয়। তাহলে প্রথম গেল মহাজাগতিক পদার্থ, তারপরে হচ্ছে পার্থিব পদার্থ। এই পার্থিব পদার্থকে আবার ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে স্থলজাত পদার্থ। স্থলজাত পদার্থগুলো কোনগুলো, স্থলভাগ থেকে যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে, স্থলভাগে বিভিন্ন প্রাকৃতিক কারণে বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত যে পদার্থগুলো মহাসাগরের তলদেশে এসে জমা হচ্ছে তাকেই বলা হচ্ছে স্থলজাত পদার্থ। এবারে এই স্থলজাত পদার্থগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আয়তন অনুসারে, অর্থাৎ যে স্থলজাত পদার্থগুলো এলো সেগুলোর আয়তন কেমন সেই আয়তনের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যে এই প্রসঙ্গে বলে রাখি যে স্থলজাত পদার্থ যে জমা হচ্ছে সেটা হচ্ছে বাছুন ক্রিয়া অনুযায়ী জমা হয়, অর্থাৎ ভারী পদার্থগুলো উপকূলের কাছাকাছি জমা হচ্ছে এবং যত পদার্থের আকার ছোট হবে তত সেটা উপকূল থেকে দূরে জমা হবে। আর কি হয়, এই স্থলজাত পদার্থ কিন্তু মেনলি মহীসোপান এলাকার আশেপাশে জমা হয়, গভীর সমুদ্রে কিন্তু এটাকে দেখা যায় না, এর অস্তিত্ব দেখা যায় না। মোটামুটি 300 কিলোমিটারের মধ্যে কিন্তু এই স্থলজাত পদার্থের সঞ্চয় লক্ষ্য করা যায়। তো প্রথম যেটা বলছিলাম যে স্থলজাত পদার্থকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে আয়তন অনুসারে, অর্থাৎ যে পদার্থটা সৃষ্টি হলো সেটার আয়তন কীরকম তার উপরে ভিত্তি করে একে ভাগ করা হয়েছে। নুড়ি কাকড়, তারপরে হচ্ছে বালি, পলি এবং কাদা, এইভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে নুড়ি কাকড়ের আয়তন হচ্ছে সব থেকে বেশি, 2000 মাইক্রন থেকে 2,56,000 মাইক্রন পর্যন্ত এর আয়তন হতে পারে। তারপরে স্থলজাত পদার্থের যে কাদা সৃষ্টি হচ্ছে তার রং অনুসারে মারে, সমুদ্রবিজ্ঞানী মারে এটাকে 3 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে নীল কাদা, একটা হচ্ছে লাল কাদা আর একটা হচ্ছে সবুজ কাদা। নীল কাদার পরিমাণই হচ্ছে সব থেকে বেশি। নীল কাদার থাকছে কি লৌহ সালফাইড থাকছে, লৌহ সালফাইডের পরিমাণ এখানে বেশি থাকছে এবং নীল কাদাতে
32% মতন ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই নীলকাদা দেখা যাচ্ছে হচ্ছে ভূমধ্য সাগর, বান্দা সাগর, আটলান্টিক মহাসাগর প্রভৃতিতে নীলকাদার অস্তিত্ব আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে লাল কাদা। লাল কাদায় হচ্ছে লৌহ অক্সাইড সমৃদ্ধ যে শিলা, সেখান থেকে যে কাদার উৎপত্তি হচ্ছে তাকে বলা হচ্ছে লাল কাদা। তারপরে হচ্ছে সবুজ কাদা। সবুজ কাদা হচ্ছে নীল কাদা যখন দীর্ঘদিন ধরে সমুদ্রের জলের লবণাক্ত জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় থাকে এবং রাসায়নিক বিক্রিয়া করে, তখন সেটা সবুজাভ পটাশিয়াম সিলিকেট এবং গ্লুকোনাইট সমৃদ্ধ সবুজ কাদা সৃষ্টি করে। সাধারণত উন্মুক্ত সমুদ্র, যেখানে নদীর জলের যোগান কম বা নেই, সেই সকল জায়গায় কিন্তু এই সবুজ কাদা সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথম পার্থিব যে বস্তুর ভাগ, তার প্রথম অংশ স্থলজাত পদার্থ। সেই স্থলজাত পদার্থের আবার দুটো ভাগ দেখলাম, আয়তন অনুসারে ভাগ করা হয়েছে এবং রং অনুসারে ভাগ করা হয়েছে। নেক্সট ভাগ হচ্ছে আগ্নেয়গিরিজাত ভাগ বা আগ্নেয়গিরিজাত পদার্থ। এবারে এই আগ্নেয়গিরিজাত পদার্থগুলোকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থলভাগে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে, সেই স্থলভাগ থেকে যে অগ্নুৎপাত হচ্ছে এবং সেখান থেকে যে আগ্নেয় পদার্থগুলো আসছে সমুদ্রের জলে, সেটা একটা। আর একটা হচ্ছে সমুদ্র তলদেশে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেখান থেকে যে অগ্নুৎপাত হচ্ছে এবং সরাসরি সমুদ্রের তলদেশে যেগুলো সঞ্চিত হচ্ছে, সেটা একটা। এইভাবে আগ্নেয়গিরিজাত পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট থার্ড ভাগ দেখো, জৈব পদার্থজাত আছে। জৈব পদার্থজাত কোনগুলো? অর্থাৎ সমুদ্রের তলদেশে যে জীব বসবাস করে, উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, তাদের দেহাবশেষ যখন সমুদ্র অবক্ষেপ হিসেবে জমা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে জৈব পদার্থজাত অবক্ষেপ। এই জৈব পদার্থজাত অবক্ষেপকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেরেটিক আর একটা হচ্ছে পিলেজিক। নেরেটিক শব্দটা এসেছে ল্যাটিন শব্দ নেরেটিল থেকে। নেরেটিলের অর্থ হচ্ছে সামুদ্রিক শামুক জাতীয় প্রাণী। যখন মহীসোপান অংশে এই সামুদ্রিক প্রাণীর খোলস বা দেহাবশেষ সঞ্চিত হয় এবং এই সঞ্চয়ের ফলে যে অবক্ষেপ সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে নেরেটিক অবক্ষেপ। তারপরে হচ্ছে পিলেজিক অবক্ষেপ। পিলেজিক অবক্ষেপ হচ্ছে কি? গভীর সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যখন তরল পিচ্ছিল কাদার মতন একটা পদার্থ সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে পিলেজিক অবক্ষেপ। পিলেজিক অবক্ষেপের কোন উপাদান দিয়ে পিলেজিক অবক্ষেপ তৈরি হচ্ছে, তার উপরে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেনথস, একটা হচ্ছে নেকটন, আর একটা হচ্ছে প্ল্যাঙ্কটন। বেনথস হচ্ছে সমুদ্রের বালি এবং কাদার মধ্যে বসবাসকারী ছোট ছোট প্রাণী, যেমন স্পঞ্জ, প্রবাল, এদের দেহাবশেষ যখন পিলেজিক অবক্ষেপ সৃষ্টি করছে, সেটা হচ্ছে বেনথস। নেকটন হচ্ছে সমুদ্রে বসবাসকারী যে সকল বড় প্রাণীগুলো রয়েছে, যেমন তিমি, হাঙর, এদের কঙ্কাল বা দেহাবশেষ যখন অবক্ষেপ হিসেবে সঞ্চিত হচ্ছে, তখন সেটা হচ্ছে নেকটন। আর প্ল্যাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র এককোষী প্রাণী এবং উদ্ভিদ, এটাকে প্ল্যাঙ্কটন বলা হচ্ছে। জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, এদেরও দেহাবশেষ এই পিলেজিক অবক্ষেপের মধ্যে দেখা যায়। নেরেটিক অবক্ষেপ এবং পিলেজিক অবক্ষেপ, এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কি? নেরেটিক অবক্ষেপ হচ্ছে অগভীর সমুদ্রে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ মহীসোপান অংশে সঞ্চিত হচ্ছে, আর পিলেজিক অবক্ষেপ হচ্ছে গভীর সমুদ্রে সঞ্চিত হচ্ছে। এটাই হচ্ছে নেরেটিক অবক্ষেপ এবং পিলেজিক অবক্ষেপের মধ্যে বেসিক পার্থক্য। তারপরে আমরা চলে যাব অজৈব পদার্থের সঞ্চয়। দেখো 4 নম্বরে আছে অজৈব পদার্থজাত সঞ্চয়। অজৈব পদার্থ যেমন হচ্ছে লৌহ, ডলোমাইট, সিলিকা, ম্যাগনেসিয়াম সালফেট, এইগুলো যখন এই সমস্ত অজৈব পদার্থ নদীবাহিত হয়ে বা বিভিন্ন মাধ্যমে যখন সমুদ্রের তলদেশে আসে, এগুলো কিন্তু সমুদ্রের জলের সঙ্গে দ্রবীভূত হয় না, এবং সমুদ্রের জলের সঙ্গে দ্রবীভূত না হয়ে এগুলো ধীরে ধীরে অধক্ষিপ্ত হয়ে সমুদ্রের তলদেশে যে অবক্ষেপ সৃষ্টি করে, সেটাকেই বলা হচ্ছে অধক্ষিপ্ত অজৈব পদার্থজাত সঞ্চয়।
এই সঞ্চয়ের পরিমাণ খুব বেশি নয় এবং এটাও অগভীর অংশেই লক্ষ্য করা যায়, গভীর অংশে এটা দেখা যায় না। তারপরে হচ্ছে রাসায়নিক রূপান্তরজাত সঞ্চয়। রাসায়নিক রূপান্তরজাত সঞ্চয় হচ্ছে কিছু কিছু খনিজ রয়েছে, কাদা রয়েছে, তারপরে গ্লুকোনাইট, ফেলসপার, ফেলস্টাইট, এই ধরনের কিছু পদার্থ রয়েছে যেগুলো সমুদ্রের জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে একটা নতুন ভিন্ন পদার্থ সৃষ্টি করে এবং এই ভিন্ন পদার্থটা সমুদ্রের তলদেশে যখন সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে রাসায়নিক রূপান্তরজাত পদার্থ। তাহলে সামুদ্রিক অবক্ষেপের প্রথম যেটা ভাগ করা হয়েছিল উৎপত্তি অনুসারে, সেই ভাগগুলো আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখব অবস্থান অনুসারে কি কি ভাগ রয়েছে। সমুদ্রের অবক্ষেপের আমরা প্রথমে দুটো ভাগ দেখে নিয়েছিলাম, ওখানে উৎপত্তি অনুসারে দেখেছিলাম। এই চার্টে আমরা দেখব অবস্থান অনুসারে অবক্ষেপ। অবস্থান অনুসারে দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তটদেশীয় অবক্ষেপ, অগভীর সমুদ্রের অবক্ষেপ এবং গভীর সমুদ্রের অবক্ষেপ। একই সঙ্গে এই ছবিটাও খেয়াল করো, এই ছবিতেও তটদেশীয় সঞ্চয় দেখানো হয়েছে, অগভীর সমুদ্রের সঞ্চয় দেখানো হয়েছে এবং গভীর সমুদ্রের পুরো অংশটা জুড়ে রয়েছে গভীর সমুদ্রের সঞ্চয়। তো প্রথমে হচ্ছে আমরা জানবো তটদেশীয় সঞ্চয়। তটদেশীয় সঞ্চয় হচ্ছে উপকূল অংশে, একদম এই যে দেখো এইটুকু অংশটা, এই উপকূল অংশে যে সঞ্চয় হচ্ছে, এখানে মেনলি অজৈব পদার্থ সঞ্চিত হচ্ছে, মানে ভূমিভাগ থেকে যে সকল বালি, নুড়ি, কাঁকড় আসছে নদীবাহিত হয়ে সেই সমস্ত পদার্থ এবং খুব অল্প পরিমাণে জৈব পদার্থ এই সঞ্চয়ের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে প্রথম তটদেশীয় সঞ্চয়। তারপরে হচ্ছে অগভীর সমুদ্রের সঞ্চয়, অর্থাৎ এই অংশটা মহীসোপান যেখান থেকে শুরু হয়েছে মহীঢালের আগে পর্যন্ত অগভীর সমুদ্রের সঞ্চয়। এখানে বালি, কাদা, প্রবাল এগুলোর আধিক্য দেখা যায়। সমুদ্র তরঙ্গের কার্যের ফলে যে বালি, কাদা সৃষ্টি হচ্ছে বা এখানে যে সকল ছোট ছোট শামুক, ঝিনুক প্রভৃতি সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে সেইগুলো এবং নদীবাহিত যে সমস্ত পদার্থগুলো আসছে কাদা, পলি, বালি, সেগুলো এই অগভীর অংশে সঞ্চিত হচ্ছে। এটা হচ্ছে অগভীর সমুদ্রের সঞ্চয়। তাহলে প্রথম দুটো ভাগ দেখলাম, তটদেশীয় সঞ্চয় এবং অগভীর সঞ্চয়। এরপরে হচ্ছে গভীর সমুদ্রের সঞ্চয়। মহীসোপানের পর থেকে অর্থাৎ মহীঢাল থেকে শুরু করে পুরো যে সমুদ্র, বিস্তৃত সমুদ্র সমভূমি, গভীর সমুদ্র খাত, এখানে যা যা সঞ্চয় হচ্ছে সবই হচ্ছে এই গভীর সমুদ্রের সঞ্চয়ের অন্তর্গত। গভীর সমুদ্রের সঞ্চয়টাকে অবস্থান অনুসারে আবার দুটো অংশে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে মহীঢাল অংশ, এই যে মহীঢাল অংশ আমরা দেখছি, এই মহীঢাল অংশে কি হচ্ছে মেনলি যে স্থলজাত পদার্থ এবং সমুদ্রজাত পদার্থ দুটোই কিন্তু সঞ্চিত হচ্ছে, সেই জন্য এটাকে হেমিপিলেজিক সঞ্চয় বলা হয়। মানে স্থলভাগ থেকে যে পদার্থগুলো আসছে সেগুলোও যেমন এই মহীঢাল অংশে জমা হচ্ছে, আবার সমুদ্রের যে অংশগুলো সেই অংশগুলো কিন্তু এই মহীঢাল অংশে সঞ্চিত হচ্ছে, সেই জন্য এটাকে হেমিপিলেজিক সঞ্চয় বলা হয়। আর এরপরে মহীঢাল যেখানে শেষ হয়ে গেল, গভীর সমুদ্রের সমভূমি শুরু হলো, সেখানে কিন্তু খুব বেশি অজৈব পদার্থের সঞ্চয় দেখা যায় না, মেনলি কিন্তু জৈব পদার্থের সঞ্চয়, অর্থাৎ এখানে যে সমস্ত সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ রয়েছে তাদেরই দেহাবশেষ সঞ্চিত হয়। খুব অল্প পরিমাণে অজৈব পদার্থ, যেটা ওখানে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেখান থেকে যে অগ্নুৎপাত হচ্ছে সেটাই অজৈব পদার্থের মূল উপাদান এই গভীর সমুদ্রের সমভূমির সঞ্চয়ের ক্ষেত্রে। এই অজৈব অবক্ষেপ এবং জৈব অবক্ষেপকে একসঙ্গে এই গভীর সমুদ্রের সমভূমিতে বলা হয় ইউপিলেজিক সঞ্চয়। ইউপিলেজিক সঞ্চয়। এবারে গভীর সমুদ্রে যে পদার্থগুলো সঞ্চিত হলো তার উপাদানের ভিত্তিতে এগুলোকে গভীর সমুদ্রের সঞ্চয়কে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো লোহিত পঙ্ক আর একটা হচ্ছে সিন্ধুকর্দ। লোহিত পঙ্ক হচ্ছে এই গভীর সমুদ্রের একমাত্র অজৈব সঞ্চয়। এখানে যে আগ্নেয় পদার্থগুলো রয়েছে সেই আগ্নেয়জাত পদার্থগুলো থেকে যে ধূলিকণা সৃষ্টি হচ্ছে সেই ধূলিকণাগুলো খুব ধীরে ধীরে অধক্ষিপ্ত হয়ে এই লোহিত পঙ্ক সৃষ্টি করে। এটা গভীর সমুদ্রের একমাত্র অজৈব সঞ্চয়। তারপরে হচ্ছে সিন্ধুকর্দ। এই সিন্ধুকর্দ হচ্ছে কি, গভীর সমুদ্রে যে সকল প্রাণী, উদ্ভিদ বসবাস করে সেই প্রাণী, উদ্ভিদের দেহাবশেষ, তাদের হাড়, কঙ্কাল বেশিরভাগটাই কিন্তু দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে যাওয়ার পরেও যে অংশটা থেকে যায় সেটা ধীরে ধীরে অধক্ষিপ্ত হয়ে কিন্তু এই সিন্ধুকর্দ বা সিন্ধুমল বা উজ, তিনটে নামেই এটাকে ডাকা হয়, মনে রাখবে তিনটে নামই, এই সিন্ধুকর্দ বা উজ বা সিন্ধুমল তৈরি হয়। সিন্ধুকর্দকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দ আর একটা সিলিকা জাতীয় সিন্ধুকর্দ।
চুন জাতীয় সিন্ধুগর্তে স্বভাবতই নাম দেখে বুঝতে পারছো যে চুনের পরিমাণটা বেশি থাকে। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টেরোপড আর একটা হচ্ছে গ্লোবিজারিনা। টেরোপড নামক একটা সামুদ্রিক প্রাণী রয়েছে যার খোলসটা দেখতে অনেকটা মোচার খোলকের মতন। সেই টেরোপড জাতীয় প্রাণী যখন সঞ্চিত হচ্ছে অবক্ষেপে তখন তাকে টেরোপড সিন্ধুকর্দ বলা হয়। এই টেরোপড সিন্ধুকর্দে 90% ক্যালসিয়াম কার্বনেট থাকে। তারপরে হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। টেরোপড সিন্ধুকর্দ আমরা দেখতে পাই 600 থেকে 2000 মিটার গভীরতার মধ্যে। তারপরে হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। গ্লোবিজারিনা সিন্ধুকর্দ হচ্ছে কি ফেরামিনিফেরা নামক একটি সামুদ্রিক কীট রয়েছে, তার দেহাবশেষ এবং গ্লোবিজারিনা নামক কীটের দেহাবশেষ একসঙ্গে মিলিত হয়ে যখন সামুদ্রিক অবক্ষেপ সৃষ্টি করছে তখন তাকে বলা হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। এই গ্লোবিজারিনা সিন্ধুকর্দ দেখা যাচ্ছে 4000 থেকে 8000 মিটার গভীরতার মধ্যে দেখা যায়। তারপরে হচ্ছে সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। সিলিকা জাতীয় সিন্ধুকর্দকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডিওলারিয়ান আর একটা হচ্ছে ডায়াটাম সিন্ধুকর্দ। সিলিকা জাতীয় সিন্ধুকর্দে হচ্ছে অবশ্যই সিলিকার পরিমাণ বেশি থাকে, চুনের পরিমাণ কম থাকে। রেডিওলারিয়ান নামক জীব এবং ফেরা নামক যে সামুদ্রিক কীট তাদের দেহাবশেষ একসঙ্গে সঞ্চিত হয়ে এই রেডিওলারিয়ান সিন্ধুকর্দ তৈরি করে। আর ডায়াটম সিন্ধুকর্দ হচ্ছে মেনলি শীতল অঞ্চলের যে সমুদ্র অংশ রয়েছে সেখানে 1400 থেকে 2000 মিটার গভীরতায় ডায়াটম নামক একটি আণুবীক্ষণিক উদ্ভিদ রয়েছে। সেই উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে সিন্ধুকর্দ তৈরি হয় তাকে বলা হয় ডায়াটাম সিন্ধুকর্দ। এটা যখন তৈরি হয় তখন এটা দেখতে অনেকটা হলুদ রঙের হয়, কিন্তু পরবর্তীতে শুকিয়ে গেলে এটা সাদা পাউডারের মতনই হয়। তাহলে এই গেল হচ্ছে সিন্ধুকর্দের শ্রেণীবিভাগ দুটো আমরা দেখে নিলাম। এর অবস্থান অনুসারে অবক্ষেপের শ্রেণীবিভাগও আমরা দেখলাম। এরপরে আমরা সমুদ্রের গুরুত্ব সম্পর্কে, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানবো। এবারে আমরা জানবো সমুদ্রের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। সমুদ্র থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন সম্পদ পেয়ে থাকি, সেজন্য সমুদ্রকে কিন্তু রত্নাকরও বলা হয়। মানে এত রকমের জিনিস আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। তো কি কি পাই আমরা? দেখো, প্রথমে মাছের যোগান। আমরা জানি যে আমাদের সারা বিশ্বে যে মাছের চাহিদা খাদ্য হিসেবে, সেই মাছের চাহিদার একটা বড় অংশই কিন্তু আসে এই সমুদ্র থেকে। শুধুমাত্র খাদ্য হিসেবে না, বিভিন্ন কারণে যে মাছ ব্যবহৃত হয় সেই মাছের যোগানও কিন্তু এই সমুদ্র থেকেই আসে। সমুদ্রে পিলেজিক, ডেমার্শাল, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সেই মাছের যোগান কিন্তু আসে হচ্ছে সমুদ্র থেকে। নেক্সট হচ্ছে জলজ প্রাণীর এবং উদ্ভিদের যোগান। বিভিন্ন জলজ প্রাণী, সেগুলোর বসবাস স্থল হচ্ছে এই সমুদ্র, এবং সিউইড মানে সমুদ্রে যে সকল আগাছা বা শৈবাল জন্মাচ্ছে সেই আগাছা এবং শৈবালকে কিন্তু বর্তমানে পশু খাদ্য এবং মানুষের খাবার হিসেবে, এগুলো প্রচণ্ড ভিটামিন সমৃদ্ধ এবং সেখান থেকে খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের সমগ্র পৃথিবীতে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তাই খাদ্যের জন্য কিন্তু আমরা অনেকাংশে এই সমুদ্রের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে খনিজ সম্পদ। আমরা বিভিন্ন ধরনের লবণ তো পাই, খাদ্য লবণ আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড, সেটা সমুদ্র থেকে পাই। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কিন্তু আমরা এখান থেকে পাই। ম্যাঙ্গানিজ নুড়ি একটা পাওয়া যায় সমুদ্রের তলদেশ থেকে, সেই ম্যাঙ্গানিজ নুড়ি থেকে কিন্তু তামা, নিকেল, ম্যাঙ্গানিজ বিভিন্ন ধাতু কিন্তু সেখান থেকে নিষ্কাশন করা হয়। তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার হচ্ছে কিন্তু এই সমুদ্র। আমরা জানি মহীসোপান অংশে যে খনিজ তেল সঞ্চিত রয়েছে, আমাদের এখানে মুম্বাই হায় মহীসোপান অঞ্চল থেকে কিন্তু খনিজ তেল উত্তোলিত হয়। এছাড়া প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। আবার কিছু কিছু অংশে কিন্তু কয়লাও উত্তোলিত হয়, যেমন জাপান উপকূল, তারপরে স্কটল্যান্ড উপকূলের বরাবরও কিন্তু কয়লা উত্তোলিত হয়। এছাড়া হচ্ছে শক্তি সম্পদের যোগান দিয়ে থাকে। শক্তি সম্পদের একটা বিকল্প শক্তি সম্পদ, বিশেষ করে শক্তি সম্পদের ভাণ্ডার হিসেবে কাজ করে সমুদ্র। জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। তারপরে সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্রের গভীরে যে উষ্ণতার পার্থক্য রয়েছে, সেই উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়েও কিন্তু হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। এছাড়া সমুদ্র তরঙ্গকে কাজে লাগিয়েও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রচেষ্টা চলছে। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা নেয়। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে পরিবহন, মানে ভারী
এবং সুলভে সস্তায় যে পরিবহন, সেই পরিবহন ব্যবস্থা কিন্তু অনেকাংশে এই সমুদ্রের উপরে নির্ভরশীল। কাজেই বাণিজ্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর মানুষ হচ্ছে সরাসরি সমুদ্রের উপরে জাহাজ নির্মাণ শিল্প হোক বা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হচ্ছে যুক্ত রয়েছে এবং সেখান থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। বিভিন্ন শিল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সমুদ্র। সেখানে সমুদ্র থেকে যে সমস্ত পদার্থ পাওয়া যাচ্ছে বা এখানে যে শিল্পগুলো, যেখানে যে খনিজ সম্পদ বা জাহাজ নির্মাণ শিল্প, এগুলোকে কেন্দ্র করে প্রচুর শিল্পের বিকাশ কিন্তু হয়েছে। এইভাবে বিভিন্নভাবে সমুদ্র কিন্তু অর্থনৈতিক গুরুত্বতে একটা বিশাল ভূমিকা পালন করে। এরপরে আমরা এর পরের যে সাব ইউনিটটি রয়েছে অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা, সেটা আলোচনা করব। উষ্ণতা অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা, সেটা হচ্ছে সমুদ্রের উষ্ণতা। এবারে সমুদ্র জলের উষ্ণতা আমরা যদি সমপরিমাণ স্থলভাগ এবং সমপরিমাণ জলভাগকে কনসিডার করি, তাহলে স্থলভাগ উত্তপ্ত হতে যা তাপমাত্রা দরকার, জলভাগ উত্তপ্ত হতে কিন্তু তার ঠিক 2.5 গুণ বেশি তাপমাত্রা প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের জলভাগ কিন্তু খুব ধীরে ধীরে উষ্ণ হয়, আবার ঠিক উল্টো ধীরে ধীরে শীতলও হয়। সেই জন্য সমুদ্রকে কিন্তু তাপের ভাণ্ডারও বলা হয়ে থাকে। এবারে এর উষ্ণতার কি কি গুরুত্ব রয়েছে? উষ্ণতার জন্য হচ্ছে বাষ্পীভবনের সৃষ্টি হচ্ছে। বাষ্পীভবনের ফলে যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, সেই জলীয় বাষ্প থেকে বৃষ্টিপাত হচ্ছে। কাজেই জলবায়ুর ক্ষেত্রে এই সমুদ্রের উষ্ণতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমুদ্র স্রোতের সৃষ্টি করছে, অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য হচ্ছে তার জন্য শীতল সমুদ্র স্রোত এবং উষ্ণ সমুদ্র স্রোত দুটোর যে প্রবাহ হচ্ছে, তার ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। আর কি রয়েছে? বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করছে। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যেখানে মেলে, সেখানে হচ্ছে খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয় বলে ওখানে আবহাওয়া কিন্তু সবসময় দুর্যোগপূর্ণ থাকে এবং সেখানে ঝড় বৃষ্টি হয়, যেমন জাপান উপকূল। এছাড়াও সমুদ্র পৃষ্ঠ যদি হঠাৎ করে খুব বেশি উষ্ণ হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং ঝড়ঝঞ্ঝা দেখা যায়। এছাড়াও যেগুলো হয়, মৎস্য আহরণের ক্ষেত্রে সমুদ্রের উষ্ণতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি যে সব জায়গায় মাছ পাওয়া গেলেও সব মাছ কিন্তু ব্যবহারযোগ্য নয়। ক্রান্তীয় অঞ্চলের মাছ কিন্তু বেশি উষ্ণতার কারণে ব্যবহারযোগ্য নয় বা খাদ্য উপযোগী নয়। নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে উষ্ণতা কম, সেখানকার মাছ কিন্তু খাদ্য উপযোগী। এছাড়া হচ্ছে পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছে, সেখানকার বন্দরগুলো সারা বছরই বরফমুক্ত থাকে বলে সেখানে পরিবহন সম্ভব হয়। কিন্তু যেখানে হচ্ছে সারা বছর বরফমুক্ত থাকে না, শীতল স্রোত যেখান দিয়ে রয়েছে, সেখানে কিন্তু পরিবহন বাধাপ্রাপ্ত হয়। এছাড়া হচ্ছে সমুদ্র শক্তি থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজ, এর আগেও বললাম, সেক্ষেত্রেও হচ্ছে সমুদ্রের উষ্ণতাকে কিন্তু কাজে লাগানো হয়। সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা এবং গভীর জলের উষ্ণতার মধ্যে যে পার্থক্য, তাকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। এইগুলো হচ্ছে উষ্ণতার গুরুত্ব। এ প্রসঙ্গে বলে রাখি যে উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থার্মোমিটার ব্যবহার করা হয়, সেটাতে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা পরিমাপ করা হয়। আর রিভার্সিং থার্মোমিটার ব্যবহার করা হয়েছে সমুদ্র তলদেশের গভীরের উষ্ণতা পরিমাপ করার জন্য। এবারে উত্তপ্ত হওয়ার পদ্ধতি, কি কি পদ্ধতিতে সমুদ্রপৃষ্ঠ উত্তপ্ত হয়? প্রথম হচ্ছে তাপ শোষণ পদ্ধতি। আমরা জানি যে সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এই 200 কোটি ভাগের 1 ভাগ সমুদ্রপৃষ্ঠকেও সমানভাবে উত্তপ্ত করে। সমুদ্রপৃষ্ঠের যে জল রয়েছে সেই তাপ সরাসরি শোষণ করে এবং উত্তপ্ত হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিবহন পদ্ধতি। আমরা জানি যে প্রতি 64 ফুট গভীরতা বৃদ্ধিতে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট করে উষ্ণতা বৃদ্ধি পায়। এইভাবে সমুদ্রের গভীরে যখন উষ্ণতা বাড়ে, সেই উষ্ণ সমুদ্র স্রোত উপরে আসে এবং উপরের অপেক্ষাকৃত শীতল স্রোত নিচে যায়। এইভাবে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং তাপের পরিবহনের মাধ্যমে সেখানে
উষ্ণতা সারা সমুদ্রে ছড়িয়ে পড়ছে। এছাড়া হচ্ছে গতিশক্তি, গতিশক্তির মাধ্যমে অর্থাৎ সমুদ্রের উপরে যে জোয়ার ভাটা শক্তি বা বায়ুপ্রবাহ হচ্ছে তার তাপশক্তি, তার সেই প্রবাহের কারণে যে তাপশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে তার ফলেও কিন্তু উত্তাপের সৃষ্টি হয়, তবে তার পরিমাণ খুব কম। তবে সমুদ্রের সব জায়গায় কিন্তু উষ্ণতার পরিমাণ সমান নয়, উষ্ণতার তারতম্য রয়েছে। সেই উষ্ণতার তারতম্যের কারণগুলো আমরা জানব। প্রথম কারণ হচ্ছে অক্ষাংশ। আমরা জানি যে নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, আর যত আমরা নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাব তত কি হবে, সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেবে। কাজেই যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে উষ্ণতা বেশি হচ্ছে, যত আমরা নিম্ন অক্ষাংশের থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাচ্ছি তত হচ্ছে উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা আস্তে আস্তে কমছে। তারপরে হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনের ফলে, যেখানে অবাধ মিশ্রণের সম্ভাবনা রয়েছে, সেই অবাধ মিলনের ফলেও উষ্ণতার তারতম্য হচ্ছে। তারপরে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের দ্বারা সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের যে স্রোত সেটা কিন্তু বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে প্রবাহিত হচ্ছে, ফলে উষ্ণ সমুদ্র স্রোত বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে এবং সেখানে সমুদ্রের উষ্ণতার তারতম্য ঘটছে। 4 নম্বর হচ্ছে মগ্ন শৈলশিরার উপস্থিতি। মগ্ন শৈলশিরা অর্থাৎ সমুদ্রের তলদেশে যে শৈলশিরাগুলো নিমজ্জিত অবস্থায় রয়েছে সেগুলো দুভাবে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এক হচ্ছে মগ্ন শৈলশিরার কারণে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা সেটা বেড়ে গেল, ফলে এখানে সূর্যরশ্মি কিন্তু প্রবেশ করতে পারছে, অনেক ক্ষেত্রে সূর্যরশ্মি প্রবেশ করতে পারছে, ফলে সেখানে যে তাপটা সে শোষণ করলো সেটা তার আশেপাশের জলভাগে কিন্তু সে ছড়িয়ে দিতে পারলো। এইভাবে একটা করছে। আর দ্বিতীয়ত কিভাবে করছে, দ্বিতীয়ত হচ্ছে এই মগ্ন শৈলশিরার কারণে কিন্তু জলের অবাধ মিশ্রণ হচ্ছে না, জল সরাসরি এখানে মিক্স করতে পারছে না, জলের অবাধ মিশ্রণে বাধার ফলে উষ্ণতার তারতম্য সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে হিমশৈলের উপস্থিতি। হিমশৈল কিভাবে করছে, হিমশৈল দুভাবে করছে। একটা হিমশৈলের কারণে হচ্ছে সূর্যের যে রশ্মিটা আসছে সেটার প্রতিফলনের মাত্রা বেড়ে যায়, অ্যালবেডোর পরিমাণ বেড়ে যায়, প্রতিফলনের মাত্রা বেড়ে যায়, খুব অল্প পরিমাণ সূর্যরশ্মি সমুদ্রপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে, এই একটা কারণে উত্তাপের পরিমাণ কম হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে হিমশৈল যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে আসছে এবং সেই বরফটা গলে যাচ্ছে, ফলে সেই আশেপাশের জলের উষ্ণতা কিন্তু কমিয়ে দিচ্ছে। এইভাবে হিমশৈল হচ্ছে সমুদ্রের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে অ্যালবেডোর পরিমাণ। অ্যালবেডোর পরিমাণ যেখানে সূর্যরশ্মি সরাসরি কিরণ দেয় মানে নিরক্ষীয় অঞ্চলে, সেখানে অ্যালবেডোর পরিমাণ কিন্তু মাত্র 2%, অর্থাৎ 98%ই কিন্তু সমুদ্রের জলকে উত্তপ্ত করতে পারে। কিন্তু আমরা যদি একটু 5 ডিগ্রি সরে যাই তখন যে সূর্যরশ্মি যে আসছে সেক্ষেত্রে কিন্তু অ্যালবেডোর পরিমাণ হয়ে যায় 40%, মানে 60% সূর্যরশ্মি সেক্ষেত্রে কিন্তু সমুদ্র পৃষ্ঠকে উত্তপ্ত করতে পারছে। অর্থাৎ অ্যালবেডো এক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। তাহলে এই সমস্ত উষ্ণতার তারতম্যের কারণে পৃথিবীর সর্বত্র সমুদ্রপৃষ্ঠের কিন্তু উষ্ণতা সমান নয়। এর আঞ্চলিক বন্টন রয়েছে, দুটো ভাগে এটা আলোচনা করা হয়। একটা হচ্ছে অনুভূমিক বন্টন। অনুভূমিক বন্টন অর্থাৎ হচ্ছে নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব, আমরা নিম্ন অক্ষাংশ থেকে যত উচ্চ অক্ষাংশের দিকে যাব তত হচ্ছে কি হবে, উষ্ণতা ধীরে ধীরে কমবে। নিরক্ষীয় অঞ্চলে যেখানে গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মেরুর দিকে -3.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। যত আমরা 2 মেরুর দিকে যাব সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে এবং সেখানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা সেখানে আস্তে আস্তে কমবে। আর একটা হচ্ছে হয় উলম্ব বন্টন। উলম্ব বন্টনে কি হয়, উলম্ব বন্টনে হচ্ছে যে আমরা সমুদ্রের গভীরে যখন পৌঁছাই, নিচ থেকে যখন সমুদ্রের গভীরে পৌঁছাই, সেখানে কিভাবে সমুদ্রের উষ্ণতার পরিবর্তন হচ্ছে। 300 থেকে 1000 মিটার গভীরতায় নিম্ন অক্ষাংশের ক্ষেত্রে
সমুদ্রের উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায়, এই অংশটাকে বলা হয় থার্মোক্লাইন স্তর। 300 থেকে 1000 মিটার উচ্চতায় সমুদ্রের জলের নিম্ন অক্ষাংশে উষ্ণতা খুব দ্রুত পরিবর্তন হয়, এটাকে বলা হচ্ছে থার্মোক্লাইন স্তর। তোমাদের উষ্ণতার ক্ষেত্রে অনেক সময় কিছু প্রশ্ন আসে, যেমন একটা প্রশ্ন আমি এখানে বলি যে লোহিত সাগর এবং ভারত মহাসাগরের জলের, লোহিত সাগরের জল অপেক্ষা ভারত মহাসাগরের জল অধিক, লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল থেকে অধিক উষ্ণ কেন? তাহলে লোহিত সাগরে যদি আমরা অবস্থান দেখি তাহলে সেটা হচ্ছে আফ্রিকা এবং ভারতীয় উপদ্বীপ দ্বারা বেষ্টিত, অর্থাৎ সেটা একটা আবদ্ধ সমুদ্র। সেই আবদ্ধ সমুদ্র হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে জলের অবাধ মিশ্রণ ঘটছে না, এবং আশেপাশে যে ভূখণ্ডগুলো রয়েছে সেগুলো যে তাপ গ্রহণ করছে সেগুলোরও একটা উত্তাপ রয়েছে, একটা হট রিজিয়নের মধ্যে ওটা আছে, সেখানে যে উত্তাপগুলো সংগ্রহ হচ্ছে সেই উত্তাপও কিন্তু সমুদ্রের জলে তার প্রভাব পড়ছে। এবং মগ্ন শৈলশিরা রয়েছে লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে, যে মগ্ন শৈলশিরা রয়েছে তার কারণে কিন্তু লোহিত সাগর এবং ভারত মহাসাগরের জলের অবাধ মিশ্রণ ঘটছে না। এছাড়া যেটা হচ্ছে যে লোহিত সাগরে কিন্তু লবণতা যথেষ্ট বেশি, সেই লবণতা বেশি হওয়ার কারণেও কিন্তু সমুদ্র জলের উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। আরেকটা প্রশ্ন হয় তোমাদের যে ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম অংশে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের পূর্ব অংশে কেন বেশি উষ্ণতা দেখা যায়? ক্রান্তীয় অঞ্চলে মেনলি কি হয়, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রাধান্য দেখা যায়। এই উত্তর পূর্ব আয়নবায়ু হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, ফলে এর সঙ্গে সমুদ্রের জলও কিন্তু পশ্চিম অংশে প্রবাহিত হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে আবার কি দেখা যাচ্ছে, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যাচ্ছে। এই বায়ু আবার পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, ফলে সমুদ্রপৃষ্ঠের জলও কিন্তু এই বায়ুর সঙ্গে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ফলে এই কারণে ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম অংশে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের পূর্ব অংশে উষ্ণতা বেশি দেখা যায়। এরপরে আমরা সমুদ্রের লবণতা জানব। সমুদ্রের লবণতা হচ্ছে সমুদ্রের জলে যে পরিমাণ পদার্থ রয়েছে এবং সমুদ্রের জলের যে ওজন, সমুদ্রের জলের যে পরিমাণ তার যে অনুপাত তাকেই বলা হচ্ছে লবণতা। সমুদ্রের জলের লবণতা, সমুদ্রের জলের গড় লবণতা হচ্ছে 35 সহস্রাংশ, 35 সহস্রাংশ হচ্ছে সমুদ্রের গড় লবণতা। এবারে সমুদ্রের এই লবণতা কি কি বিষয়ের উপর নির্ভর করছে? লবণতার তারতম্য কেন হচ্ছে? লবণতার তারতম্যের একটা কারণ হচ্ছে বাষ্পীভবন। যে অংশে বাষ্পীভবন বেশি সেখানে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ফলে সমুদ্র জলের সঙ্গে যে দ্রবীভূত লবণ রয়েছে সেইগুলো পড়ে থাকছে এবং সমুদ্রের জলের লবণতাকে বাড়িয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু নিরক্ষীয় অঞ্চল আবার কর্কটীয় অঞ্চলে কিন্তু যেহেতু বাষ্পীভবনের পরিমাণ বেশি সেই জন্য এখানে কিন্তু লবণতাও বেশি। দ্বিতীয় হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ বৃষ্টিপাত বা তুষারপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে বাষ্পীভবন বেশি হলেও কিন্তু অধঃক্ষেপণের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু লবণতা কমিয়ে যায়, যেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে হয়। নিরক্ষীয় অঞ্চলে যদিও বাষ্পীভবনের পরিমাণ অনেক বেশি, কিন্তু যেহেতু এখানে সারা বছর নিয়মিত বৃষ্টি হয় সেজন্য কিন্তু নিরক্ষীয় অঞ্চলের লবণতা কর্কটীয় অঞ্চল থেকে বা ক্রান্তীয় অঞ্চল থেকে কিন্তু কম। তৃতীয় হচ্ছে মিষ্টি জলের যোগান। যে সকল সমুদ্রের অংশে নদীর পরিমাণ বেশি সেখানে কিন্তু লবণতার পরিমাণ কম হয়। মিষ্টি জলের যোগানের কারণে সেখানে লবণতা কমে যায় এবং লবণতার পরিমাণ কম হয়। বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের দিক, যেখানে হচ্ছে বায়ুচাপ কম হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, সেই অংশে কিন্তু উচ্চচাপ অংশ থেকে বায়ু যেহেতু প্রবাহিত হচ্ছে এবং এই বায়ু প্রবাহের কারণে হচ্ছে যে বেশি লবণাক্ত জল কম লবণাক্ত সমুদ্রের দিকে প্রবেশ করছে এবং লবণতার তারতম্য হচ্ছে। এবং সমুদ্র জলের অবাধ মিশ্রণ, যদি সমুদ্র জলের অবাধ মিশ্রণ হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু লবণতার তারতম্য হয়। এই সমস্ত কারণে সমুদ্রের সব অংশে কিন্তু লবণতার পরিমাণ সমান নয়। এই লবণতার বন্টনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনুভূমিক বন্টন, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে
মেরুর দিকে কীরকম লবণতা রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে: নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল এবং মেরু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে মিডিয়াম থাকে, ক্রান্তীয় অঞ্চলে সব থেকে বেশি থাকে, মেরু অঞ্চলে যেহেতু বাষ্পীভবনের পরিমাণও কম, এখানে অনেক নদী রয়েছে এবং তুষারপাতের পরিমাণও যথেষ্ট রয়েছে, সেজন্য মেরু অঞ্চলে কিন্তু লবণতার পরিমাণ যথেষ্ট কম। আর উলম্ব বন্টন, যখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরের দিকে পৌঁছাচ্ছি সেক্ষেত্রে লবণতা কীরকম হচ্ছে, সমুদ্রের নিম্ন অক্ষাংশের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠে লবণতা কিন্তু বেশি থাকে, কিন্তু 300 থেকে 1000 মিটার উচ্চতায় গভীরতায় লবণতা কিন্তু আবার ধীরে ধীরে কমতে থাকে। উচ্চ অক্ষাংশের ঠিক তার বিপরীত অবস্থা হয়। এই 300 থেকে 1000 মিটার উচ্চতায় যেহেতু লবণতার পরিমাণ খুব দ্রুত পরিবর্তন হয়, এই স্তরকে বলা হয় হ্যালোকাইন স্তর। হ্যালোক্লাইন স্তর। তোমাদের সমুদ্রের লবণতা থেকেও বেশ কিছু প্রশ্ন থাকে, যেমন কাকে মৃতের সাগর বলা হয় এবং কেন বলা হয়। মরু সাগরকে মৃতের সাগর বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ এখানে প্লবতা এত বেশি এবং লবণতার পরিমাণ এত বেশি যে এখানে কিন্তু কোনো প্রাণী ডোবে না, ভেসে থাকে এবং কোনো জীব কিন্তু এখানে বাঁচতে পারে না, এবং এই অংশের কিন্তু কোনো মরুসাগরের কিন্তু কোনো নিজস্ব জীব বৈচিত্র্য নেই। এই লবণতার পরিমাণ হচ্ছে 237 সহস্রাংশ। এটা হচ্ছে জর্ডানের পশ্চিম সীমান্তে অবস্থান করছে এবং এখানে আশেপাশের এখানে গড় উষ্ণতা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 55 ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই জন্য এই প্রচুর উষ্ণতার কারণে প্রচুর পরিমাণে বাষ্পীভবন হয়। এখানে যদিও নদীর মিষ্টি জলের যোগান রয়েছে, কিন্তু বাষ্পীভবনের মাত্রা এখানে এতই বেশি যে এই নদীর জলের যোগানও কিন্তু এক্ষেত্রে বাষ্পীভবনের মাত্রাকে বা লবণতার পরিমাণকে কমাতে পারে না। উল্টে মহাদেশীয় ভূপৃষ্ঠ থেকে যে লবণ সেটাও এখানে এসে মেশে এবং লবণতার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। সেজন্য মরুসাগরকে মৃতের সাগর বলা হয়। এছাড়া রয়েছে বাল্টিক সাগরের তুলনায় ভূমধ্যসাগরের লবণতা বেশি, কারণ বাল্টিক সাগর অনেক উচ্চ অক্ষাংশে অবস্থিত, ভূমধ্যসাগর তার তুলনায় উপক্রান্তীয় অংশে অবস্থিত। ভূমধ্যসাগর অনেক বেশি আবদ্ধ, বাল্টিক সাগর অনেক বেশি উন্মুক্ত এবং বাল্টিক সাগরে অনেক বেশি নদী এসে মিশেছে, ফলে মিষ্টি জলের যোগান বেশি, সেজন্য বাল্টিক সাগরের লবণতা ভূমধ্যসাগরের থেকে কম। তারপরে আছে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল অপেক্ষা বেশি লবণাক্ত কেন? কারণগুলো হচ্ছে লোহিত সাগর আবদ্ধ থাকে এবং লোহিত সাগরে হচ্ছে এবং ভারত মহাসাগরের মাঝে যেহেতু মগ্ন শৈলশিরা রয়েছে, সেই জন্য অবাধ মিশ্রণ এখানে হচ্ছে না, এবং এখানে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণও কম, এবং লোহিত সাগরের আশেপাশে যে আরব, সাহারা, এই সমস্ত মরুভূমি রয়েছে, যার জন্য কিন্তু উষ্ণতা বেশি হওয়ায় বাষ্পীভবনের পরিমাণ বেশি। এই সমস্ত কারণে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল অপেক্ষা বেশি লবণাক্ত হয়। আরেকটা প্রশ্ন আসে যে একই অক্ষাংশে অবস্থিত হলেও আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরের জলের লবণতা বেশি হওয়ার কারণ কি? ভূমধ্যসাগর হচ্ছে স্থলবেষ্টিত, এখানে বৃষ্টিপাত কম হয়, মেনলি গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আর হচ্ছে এখানে মিষ্টি জলের যোগানও হচ্ছে ভূমধ্যসাগরে কম। এই সমস্ত কারণে হচ্ছে একই অক্ষাংশে অবস্থিত হলেও ভূমধ্যসাগরের জলের লবণতা কিন্তু বেশি। নেক্সট হচ্ছে তোমাদের যেটা আছে ঘনত্ব। ঘনত্ব অর্থাৎ প্রতি একক আয়তনে সমুদ্র জলের ভরের পরিমাণকে বলা হচ্ছে ঘনত্ব। সমুদ্রের গড় ঘনত্ব, জলের গড় ঘনত্ব হচ্ছে 1.028 গ্রাম পার সেমি কিউব। ঘনত্ব নির্ভর করে উষ্ণতার উপরে। উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে ঘনত্ব সেক্ষেত্রে কমবে। লবণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক রয়েছে। লবণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ লবণতা বাড়লে ঘনত্বও বাড়বে। চাপের সঙ্গেও ঘনত্বের সম্পর্ক রয়েছে সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে ঘনত্বও বাড়বে। এইভাবে এই বিষয়গুলোর উপরে সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করে। সমুদ্র জলের ঘনত্বের যদি আমরা উলম্ব বন্টন লক্ষ্য করি তাহলে দেখব যে ওই 300 থেকে 1000 মিটার গভীরতায় নিম্ন অক্ষাংশে ঘনত্বের কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে। একে বলা হয় পিকনোক্লাইন। পিকনোক্লাইন বলা হয় 300 থেকে 1000 মিটার গভীরতায় নিম্ন অক্ষাংশে ঘনত্বের দ্রুত পরিবর্তন হয়, কিন্তু উচ্চ অক্ষাংশে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিন্তু ঘনত্বের কোনো রকম পরিবর্তন হয় না।
এটাকে বলা হচ্ছে আইসোপিকনোক্লাইন স্তর। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম যে সমুদ্র তলদেশে কি কি অবক্ষেপ সঞ্চিত হচ্ছে সেটা শ্রেণীবিভাগ দেখলাম। তারপরে আমরা দেখলাম সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা, তাদের তারতম্যের কারণ দেখলাম এবং ঘনত্ব সম্পর্কে আলোচনা করলাম। আমি বাড়িমণ্ডল অধ্যায়টা যখন শুরু করেছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে এই অংশ থেকে এমসিকিউ আসে, এই অংশ এবং তার সঙ্গে জীবমণ্ডল দুটো চ্যাপ্টার কম্বাইন করে এমসিকিউ আসে 6 মার্কসে, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আসে 3 মার্কসে, আর বর্ণনামূলক প্রশ্ন বা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আসে 7 মার্কসের। অর্থাৎ টোটাল 16 মার্কসের কোয়েশ্চেন তোমরা এখান থেকে পেতে পারো। তো এখানে কিছু প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারত মহাসাগরের মহীসোপান এবং শৈল শিরা সমূহের ব্যাখ্যা দাও 5 মার্কসের জন্য। তার সঙ্গে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ কিভাবে তৈরি হয়েছে। সমুদ্রের অর্থনৈতিক গুরুত্ব লেখো এবং থার্মোক্লাইন স্তর কি। প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলোর শ্রেণীবিভাগ করো। সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রণকারী দুটি উপাদান লেখো। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণগুলো লেখো। গায়েট কি। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মহীসোপান অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ডায়াটাম সিন্ধুকর্দ কিভাবে তৈরি হয়। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কম কেন। চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও। মৃতের সাগর কাকে বলা হয় এবং কেন। লোহিত সাগরের জল আরব সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন। চিত্রসহ ভারত মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও। সমুদ্র জলের লবণতার তারতম্যের কারণগুলো বিশ্লেষণ করো। আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরাগুলোর নাম লেখো। অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গভীর সমুদ্রের সমভূমি ও চুন জাতীয় সিন্ধুকর্দ বলতে কী বোঝো। সমুদ্র জলে লবণতার তারতম্যের 3টে কারণ নির্দেশ করো। ভূমধ্যসাগরের লবণতা এবং আটলান্টিক মহাসাগরের লবণতার থেকে বেশি হওয়ার ভৌগোলিক কারণ কি। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ডেসক্রিপটিভ টাইপের জন্য প্রস্তুত করতে পারো। তার সাথে অবশ্যই পুরো টেক্সট বইটা খুব ভালো করে পড়বে, যাতে করে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো উত্তর দিতে পারো। আশা করি আজকের আলোচনা তোমাদের পড়তে, এই অধ্যায়টা বুঝতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।